ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ভূমিকা এবং আগামীতে একটি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন, যার মধ্য দিয়ে গণতন্ত্রের সঠিক চর্চা এবং নির্বাচিত সরকার ফিরে আসবে, কতটা প্রত্যাশা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, আমেরিকা এবং ইউরোপের সাথে খুব ভালো সম্পর্ক তার, এটা তো সবাই জানে। একটা নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষে এবং খুব সীমিত আকারের সরকারের পক্ষে এই সংকটটা কত দ্রুত উত্তরণ ঘটানো সম্ভব? জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর ভবন, বঙ্গবন্ধু জাদুঘর, এগুলো তো কোনো দলীয় বিষয় না, এগুলো রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক, জনগণের ক্ষমতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। শিক্ষার্থীরা, ছেলে মেয়ে বিভিন্ন রাস্তায় গিয়ে ট্রাফিকও কন্ট্রোল করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ভূমিকা এবং আগামীতে একটি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন, যার মধ্য দিয়ে গণতন্ত্রের সঠিক চর্চা এবং নির্বাচিত সরকার ফিরে আসবে, কতটা প্রত্যাশা করছেন? আশাবাদী কতটা? বাংলাদেশ এখন একটা ভীষণ ক্রান্তিকালের ভিতর দিয়ে চলছে। আমাদের এরকম পরিস্থিতি এর আগে কখনো হয়নি, যদিও আমাদের ক্রান্তিকাল বারবার এসেছে। ৭১-এ যেমন এসেছে, ৭৫-এ দুবার এসেছে, আপনার অগাস্টে এবং নভেম্বরে, তারপর আবার ৮১-তে এসেছে যখন জিয়া রহমানকে অ্যাসাসিনেট করা হলো, আবার ৮২ এসেছে যেখানে এরশাদ ক্ষমতা দখল করলো, ৯১-তে এসেছে, আবার 2006 এসেছে। হ্যাঁ, কিন্তু এরকম পরিস্থিতি কখনো হয় না আমাদের। কিন্তু কখনো এই যে মানে ৩-৪ দিন ধরে কোনো সরকার নাই, এরকম পরিস্থিতি কখনো হয়নি। এবং যে সমস্ত ধ্বংসযজ্ঞ চলছে, যেমন আপনি বললেন যে থানাগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদের অস্ত্রপাতি লুটপাট হচ্ছে, আপনার গাড়িগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের যথেষ্ট ক্ষতি হচ্ছে। যেখানে বাংলাদেশ কিন্তু ইদানিং ইকোনমিক্যালি একটু ইসের মধ্যে ছিল, খারাপ অবস্থার মধ্যেই ছিল, যেখানে ফরেন রিজার্ভ খুব লো হয়ে গেছে। এখন ইকোনমির যে অবস্থা, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হয়ে আসাটা কিছুটা আশাব্যঞ্জক, এই কারণে যে বিজনেসটা আবার রিভাইভ তার পক্ষে করা সম্ভব হয়। আপনি যথার্থই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, আমেরিকা এবং ইউরোপের সাথে খুব ভালো সম্পর্ক তার, এটা তো সবাই জানে। এবং আমাদের কিন্তু বিজনেসগুলো, বিশেষ করে এই যে আপনার যে গার্মেন্ট সেক্টর, এটা তো ইউরোপ এবং আমেরিকায় মানে আমাদের ব্যবসাটা প্রধান। কাজেই সেদিক দিয়ে বিচার করতে গেলে যে সে এই যে মানে বাংলাদেশ যে টালমাটাল একটা অবস্থা এবং ইকোনমির যে একটা আশঙ্কাজনক অবস্থা, এই আশঙ্কাজনক অবস্থা থেকে সে হয়তো ফিরিয়ে আনতে পারবে খুব তাড়াতাড়ি। অর্থনীতিটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সেটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তাৎক্ষণিক যেটি ব্যাপার, জননিরাপত্তা, যেটি আপনি বলছিলেন, আমিও শুরুতে বলছিলাম যে একেবারে ললেসনেস, এবং আমরা প্রতিদিনই যে খবরগুলো পাচ্ছি, কোথাও না কোথাও হামলা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, জেলখানা ভেঙে আপনার অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তো এখন উন্নতি করতে হবে, স্বাভাবিক আনতে হবে। একটা নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষে এবং খুব সীমিত আকারের সরকারের পক্ষে এই সংকটটা কত দ্রুত উত্তরণ ঘটানো সম্ভব? না, সেটা তো করতে হবে, সেটা তো এখন যে পরিস্থিতি, এটা একটু সময় তো লাগবে। হ্যাঁ, সেখানে যেমন ধরেন পুলিশের লোকজনদের ফিরে আসতে হবে, আপনার আরও যে সমস্ত ইয়ে আছে, আমাদের আইন শৃঙ্খলা ইউনিটগুলো আছে, যেমন বিজিবি বলেন বা র্যাব বলেন বা আর্মি বলেন, আর্মিও তো অনেকটা খুব একেবারে সক্রিয় না। কাজেই এদেরকে ফিরে আসতে হবে। এবং আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উনি সরকার প্রধান হবেন, উনি তো অরাজনৈতিক, উনি কোনো রাজনৈতিক দলের কাছে প্রশ্নবিদ্ধ, কিন্তু আপনার সাধারণ জনগণের কাছে তিনি তো প্রশ্নের ঊর্ধ্বে। কাজেই আমার মনে হয় তার ডাকে সাড়া দিয়ে এই আইন পরিস্থিতিটা উন্নতি করা হয়তো সম্ভব হবে খুব তাড়াতাড়ি। আমি আশা করব যে তাড়াতাড়ি এটা, মানে
আইন শৃঙ্খলা রক্ষা করা, জননিরাপত্তা দেওয়া প্রাথমিক দায়িত্ব পুলিশ বিভাগের। আপনি জানেন যে সারা দেশে এখন কোনো পুলিশ নাই, থানা নাই। তারা 11 দফার দাবি নিয়ে এসেছে। তারা পুলিশ বিভাগকে সংস্কার করতে, রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করতে বলছেন। খুবই ভালো কথা। এবং এই পুলিশ বাহিনীকে আমরা গত 1.5 দশকে যে ভূমিকা নিতে দেখেছি, খুবই ন্যাক্কারজনক। এরই মধ্যে পুলিশ বাহিনীর প্রধান আইজিপি পরিবর্তন করা হয়েছে, র্যাবের প্রধান পরিবর্তন করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের প্রধানের পরিবর্তন করা হয়েছে এবং তারা সবাইকে আহ্বান জানাচ্ছেন কাজে যোগ দেওয়ার জন্য। আবার তাদের দাবি দাওয়া আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে। তারা জনগণকে নিরাপত্তা দেবে কি? তারা নিজেরা নিরাপত্তাহীন। অনেক পুলিশ মারা হয়েছে, থানা হামলার কথা তো বললামই। সব কিছু মিলিয়ে মানে পুলিশ বাহিনীকে কার্যকর করা, র্যাবকে কার্যকর করা, আনসার ভিডিবিকেও নামানো হচ্ছে। কারণ সেনাবাহিনীর তো সেই সক্ষমতা, সেই ব্যাপ্তি, সেই অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণও নাই যেটি পুলিশ দিয়ে থাকে দৈনন্দিন ভিত্তিতে। সেই জায়গাটিতে হচ্ছে সংকট। এখন এই পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি তাদেরকে একেবারে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা নতুন নেতৃত্ব, মানে পুলিশের প্রধান, র্যাবের প্রধানদের পক্ষে কতটা সম্ভব হবে বা কত দ্রুত সম্ভব হতে পারে? এখন এটা আপনি মানে কতদিনে আপনি বলছেন যে তারা করতে পারবে? এটা তো মানে যে পরিস্থিতি হয়েছে এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা থেকে উত্তরণ করতে আমরা যে আকারে 2 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে করে ফেলবো এমনটি আমি আশা করি না। তবে এ থেকে তো উত্তরণ তো আমাদের করতে হবে, এর তো অন্য কোনো ইয়ে নাই। পুলিশ বাহিনীর কথা যেমন বললেন যে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের সেই নিরাপত্তা তো দিতে হবে। আবার আমরা যদি এই আর্গুমেন্টে যাই যে গত 15 বছর 16 বছর ধরে তারা যা করেছে, এই যে কথাটা আপনি বললেন যে তারা যা করেছে, আর তারা করেছে কি জন্য? কি তারা কি কারো নির্দেশে করেছে নাকি তারা নিজেরা করেছে? আমাদের দেশে এটা তো যে প্রশাসনিক আসুক না কেন, সেই প্রশাসন পুলিশকে ব্যবহার করে। কাজে এই পুলিশদের দোষ দিলে তো হবে না। মাত্রায় হয়তো এর আগে কখনো হয় নাই, যে মাত্রায় গত 16 বছর হয়েছে। করতে পারেন যে মাত্রা এর আগে হয়তো, এর আগে যদি আপনি ধরেন বিএনপি সরকার 5 বছর ছিল, এরা ছিল কত 15.5 বছর। এই 15.5 বছর তো অনেক সময়ের মধ্যে তারা তো এদেরকে আরো বেশি করে ইউজ করেছে। এমন পর্যায়ে চলে গেছে যে পুলিশ আর সরকার একাকার হয়ে গেছে। সেগুলো নিয়ে আমি প্রশ্ন করি। পুলিশ সরকারের অংশ, পুলিশ সরকারের সাথে একাকার হয় না, পুলিশ সরকারি দলের সাথে একাকার হচ্ছে। এটা যদি আমি বলতে যাই যে পুলিশ যেটা করেছে এতদিন যাবত, কাজেই তারা তো নিরাপত্তা পেতে পারে না। তারা যদি এই নিরাপত্তার যদি অ্যাসুরেন্সটা না পায়, আপনার দেশ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কাকে দিয়ে করবেন, ফেরাবেন? আপনি পুলিশরা ফেরাতে পারবেন? এখন বিশাল পুলিশ বাহিনীর একটা অংশ অপরাধ করেছে যদি ধরি, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সামনে নিয়ে আসা। কিন্তু আমরা এই গত 16 বছর কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে শীর্ষ পর্যায়ে মনে করি না যে এখন অপরাধের কথা আমাদের এই ফরফ্রন্ট আনা দরকার। এখন আমাদের হলো দেশটাকে একটা শৃঙ্খলার ভিতর, মানে সেই শৃঙ্খলার জন্য বলছি যে পুলিশ বাহিনী আগাগোড়াই দলীয় ভূমিকা নিয়েছে, তাদেরকে কি গভর্নমেন্ট বাই যে ওভারনাইট শুদ্ধ করে ফেলা যাবে? যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এগুলো তো অলরেডি বলা হয়ে গেছে। আবার আমরা যদি বারবার সেই কথাটাই বলি, তাহলে এই আইন শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা এমন ভাবে কথা এখন এই মুহূর্তে বলা উচিত না যে পুলিশরা অলরেডি ভয় পেয়ে পালিয়ে গেছে, তারা আত্মগোপন করছে, তারা আর কাজে আসছে না। এখনো যদি আমরা তাদেরকে এইভাবে বলি যে তারা অনেক অন্যায় করেছে, তাদের বিচার, এটা ধর পাকড়, এই সমস্ত কথাবার্তা বললে তো এটা হবে না। এখন ফার্স্ট থিং হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, এটাকে ফিরিয়ে আনা, দেশটাকে তো বাঁচাতে হবে। সেটাই আমি বলছি যে তাদেরকে পরের কথা না, আমি সেটাই বলছি, তাদেরকে সংশোধন করে সঠিক দায়িত্ব পালনের জায়গায় নিয়ে আসা। কিন্তু আমি বলছি যেই মাত্রায় তারা দূষিত হয়েছে, এটা সংশোধন করার উপায় কি? এটা সংশোধনের উপর পড়ে। এটা যে আপনি যেমন বললেন যে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে, সে পুলিশেরই লোক হোক, সে পলিটিক্যাল পার্সনই হোক, প্রশাসনেরই হোক, আর্মির হোক, সে যেই হোক না কেন, যারা দেশে অন্যায় করলে সে যেই হোক না কেন, তাকে তো বিচারের আওতায় আনতে হবে। নিশ্চয়ই। আমি ডক্টর মনির মুস্তাফা আলী আপনার কাছে ফিরবো। এখন যেটা মুখ্য হওয়া উচিত সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা দরকার, দেশটাকে বাঁচানো দরকার। আরে দেশটা তো আমার আপনার সবারই তো দেশ, এই দেশটাকে তো বাঁচাতে হবে। নিশ্চয়ই। আমি একটু ডক্টর গোলাম মাদবর আপনার কাছে আসতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে আগামীকাল।
বৃহস্পতিবার, সেটি নিয়ে আপনার প্রত্যাশা এবং যেটি ডক্টর মুনীর মোস্তফা আলী বলছিলেন যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে এনে জননিরাপত্তা দেওয়া, জনগণের আস্থা অর্জন করা এবং সমাজটাকে দেশটাকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই উপদেষ্টারা থাকবেন তাদের নিয়ে এই কাজটা নিশ্চয়ই করবেন এবং করতে হবে। আপনি কতটা আশাবাদী যে তিনি কতটা সফল হবেন এবং কত দ্রুত সফল হতে পারেন? ধন্যবাদ। আসলে দেখুন, আমি তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশে যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বোধহয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অভূতপূর্ব, তোমরা যেটা করছো না, আমরা উই দ্য অ্যাডাল্ট আমরা সেটা করে দেখিয়ে দিলাম। তাদের যে দাবিটা ছিল ন্যায্য দাবি, এবং তারা এই দাবিটা কিন্তু প্রথম থেকে কিন্তু যেভাবে তারা করেছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো ভায়োলেশন ছাড়া, কিন্তু সেইটাকে আমরা জানি উস্কানি দিয়ে দিস ওয়ে দ্যাট ওয়ে, যেটা হচ্ছে আজকের দেশের বর্তমান পরিস্থিতি। আমি মাই হ্যাটস অফ টু দিস স্টুডেন্টস। আমরা সবাই তাদের কাছে বোধহয় মাথা নত যে অ্যাটলিস্ট তারা দেখিয়ে দিয়েছেন যে মানবাধিকার কিভাবে অর্জন করতে হয়। ফলশ্রুতিতে এখন দেখুন সেই অধিকার তারা আদায় করতে গিয়ে সেই অধিকারটা এখন হয়ে যায় আপামর জনসাধারণের। আমি বলবো যে অনেকটা ধর্ম, মত সব নির্বিশেষে কিন্তু প্রতিটি মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। তো এখানে আমার কিছু কথা আছে। আসলে দেখুন, আমরা আজকে ললেসনেসের কথা বলতেছি, আইনবিহীনতা বর্তমান যে ক্রিটিক্যাল টাইমে, যেটা বাংলাদেশে আগেও হয়েছে কিন্তু এই ধরনের হয়নি। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমার মাথায় আসছে, যে যেমন প্রেসিডেন্ট, বর্তমান যে রাষ্ট্রপতি আছেন, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা বোধহয় ভূমিকা পালন করা উচিত ছিল, করা উচিত এবং করার দরকার এই ললেসনেসটা, কারণ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ এট দিস পয়েন্ট। এবং আমি মনে করি আর্মিরা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা রেখেছেন। আর্মিরা বলেছেন আমরা কোনো নিরীহ মানুষের উপরেই যেটা করা উচিত না, আমরা কোনো ধরনের ফায়ার করতে পারবো না, গুলি করতে পারবো না, যেটা পুলিশ যেটা করেছেন। এবং পুলিশও যদি প্রথম দিকে এই ধরনের বলতো, তাহলে আমার মনে আজকে এই অবস্থায় এতগুলো যান, এতগুলো কোমল বাংলাদেশের যেগুলো হয়তো ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ মানে সব ধরনের মেধাগুলো কিন্তু আমরা এতগুলো যান কিন্তু আমরা আজকে দেখুন আমরা তাদের বিসর্জনে আজকে আমরা এই অবস্থায় আসছি। তো এইখানে আমার মনে হয় যে আর্মি যখনই প্রাইম মিনিস্টার চলে গেলেন দেশের থেকে, তখনই বোধহয় আর্মির বোধহয় আমার মনে হয় ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে, আপনি জেলের কথা বললেন বা আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের যে বিভিন্ন প্রস্তাবনগুলো আছেন বা আপনার স্থাপনাগুলো, মানে ডক্টর মাতুর আমি একটু যোগ করি আপনার এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর ভবন, বঙ্গবন্ধু জাদুঘর, এগুলো তো কোনো দলীয় বিষয় না, এগুলো রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক, জনগণের ক্ষমতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। সেগুলো রক্ষার কোনো ব্যবস্থা তারা করে নাই, বরং সেগুলো তাদের চোখের সামনে করতে দিয়েছে। সেখানে কি সেনাবাহিনীর ভূমিকাটা সঠিক? তো এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু নিঃসন্দেহে, এবং আমরা খুব রিসেন্টলি কিন্তু বেশি দিন আগে না শ্রীলঙ্কায় দেখেছি, কিছু অভিজ্ঞতা তো আছে, যুক্তরাষ্ট্রে দেখেছি জানুয়ারি 6-এ। সুতরাং আমার মনে হয় যে এটা খুবই কেয়ারফুল থাকা ছিল। সুতরাং আর্মি এখানে কিন্তু থাকতে পারতো, আর্মি অন্য জায়গায় দরকার নাই। তবে দেখুন, শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা জানি এই সুযোগগুলো কিন্তু মানুষ নেই, যে বিভিন্ন ধরনের রেষারেষি, ব্যক্তিগত আক্রোশ, দলীয় আক্রোশ, এটা কিন্তু একটা এমন একটা সিচুয়েশন যে এগুলো হবে, এবং ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আমরা শুনছি ডাকাতে নিজেরাই রাতেই হচ্ছে, দিনেও হচ্ছে। এইটাও দেখছি যে শিক্ষার্থীরা, ছেলে মেয়ে বিভিন্ন রাস্তায় গিয়ে ট্রাফিকও কন্ট্রোল করছে। জি, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে এই পরিবর্তন ঘটালো, তারাই এখন রাষ্ট্রের, সমাজের, প্রশাসনের দায়িত্ব নিচ্ছে। আর কি কোনো মহল নাই দেশে? আমাদের যে রাজনৈতিক শক্তি, বিভিন্ন সামাজিক শক্তি, আমাদের পেশাজীবী শক্তি, তাদের তো কোনো ভূমিকা দেখছি না এই সংকটকালে।
রাইট, কিন্তু দেখুন তারা তো আসলে এগুলোই প্রশিক্ষণ নেই, তাদের এই ধরনের কোনো দক্ষতা নেই। তারা যে করছে এটা কিন্তু এটা আরেকটু উদাহরণ দেখিয়ে দিচ্ছে যে আমরা উই দ্য পিপল, মানে তাদেরই দায়িত্ব গোটা রাষ্ট্রের সমাজের, অন্য কারো কোনো দায়িত্ব নাই। রাইট, আমরাই পরিবর্তন আনতে পারি, আমরাই সেটা ধরে রাখতে পারি। এখন আপনার আসল প্রশ্নে যাই। আপনি বললেন যে মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। দেখুন আমার আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে কিছু কাজ করার সুযোগ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে মিট করেছি, ওনার কথা শুনেছি, ওনার বই আমি ক্লাসে পড়িয়েছি। এখানে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজনেস স্কুলের স্টুডেন্টরা, আমি যে কোর্সটা পড়িয়েছি সোশ্যাল বিজনেসের উপর, আমাকে বললো, প্রফেসর, he cannot be a human being. I said, what do you mean? He said that he is like a prophet. So this is what সারা বিশ্ব, এবং আপনি দেখুন সারা বিশ্ব এবং আমেরিকার সব ধরনের হাইয়েস্ট কিন্তু অ্যাওয়ার্ডগুলো সে পেয়েছে, ইউরোপ থেকে পেয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাকে নিয়ে লোকসভা থেকে সবচেয়ে বড় ধরনের আপনার সম্মান দেখায়। অথচ আমাদের দেশে যেটা আনফর্চুনেটলি যেটা হলো আর কি, বারবার আর কি, যাই হোক, এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে সেটা। তো এখন দেখুন, he is at this point the best choice. আমার শ্রদ্ধেয় কোপ্যানালিস্ট ডক্টর মনি মুস্তফা সুন্দরভাবে বলেছেন, কারণ আমাদের এই মুহূর্তে, হ্যাঁ বিজনেসের কথা উনি বলেছেন, আসলে at this point we have to think, but immediately যেটা দরকার আর কি, যে ললেসনেসটা, এতে কিন্তু আরো ক্ষতি হবে, আরো জানের মালের অনেক ক্ষতি হবে। সুতরাং এইটা এই মুহূর্তে বোধ আমার মনে হয় প্রেসিডেন্টকে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে, এটা নাথিং ইজ ইম্পসিবল। আর দেখুন আপনার পুলিশ চলে গেছে, তারা ইয়ার থেকে পোস্ট আউটপোস্ট ছেড়ে দিয়ে চলে গেছেন, এগুলোর কতগুলো কারণ আছে। এইটা একজন সিম্বলিক আপনি পরিবর্তন করলে হবে না, যে আইজিপি বা আপনার র্যাবের প্রধান বা ডিএমপির প্রধান যেগুলো হয়েছে, আমি বলবো ওভার দ্য ইয়ার্স, গত 30 বছরে 20 বছর কিন্তু এই যে সরকার যিনি পালিয়ে চলে গেলেন ওনারাই ক্ষমতায় ছিলেন। এই সিভিল সার্ভিস আজকে এই ললেসনেসটা কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারতো। বাংলাদেশে 30টার মতো ক্যাডার আছে, পুলিশ হচ্ছে তার মধ্যে একটা, প্রশাসন ক্যাডার আছেন, আমরা জানি যেগুলো গুরুত্বপূর্ণ বেশি। এই ক্রান্তিকালে কিন্তু তারাই কিন্তু আপনার দেশের কিন্তু স্বার্থটা রক্ষা করে। কিন্তু আপনি দেখুন এখন তারা তো অনেকেই এখন আসবেন না, কারণ তারা পলিটিক্যালাইজ এমনভাবে হয়েছে ইনস্টিটিউশন গুলাকে আপনার, তো যার ফলে কিন্তু এই শূন্যতা, বেকুয়ামটা কিন্তু এটা তৈরি হচ্ছে। এই জন্যই আজকে কিন্তু তাদের দিয়ে চালাইতে পারতো। যুক্তরাষ্ট্রে দেখুন, এখানে আসে যখনই আপনার একটা পার্টি ক্ষমতায় আসে, উপরের দিকে তাদের পলিটিশিয়ান গুলো আসে, কিন্তু সিভিল সার্ভেন্টরা কিন্তু থেকে যায়। এই জন্যই বলে ইনস্টিটিউশন গুলো এই দেশগুলোকে চালায়। তারা যখন চলে যায় সে উপর দিকে চেঞ্জ হবে, কিন্তু যারা রেগুলার কার্যনির্বাহী যে বিভিন্ন যে দপ্তরগুলো তারাই চালায়। তো এখন সেইটা কিন্তু এখন আরো যে আপনি অনেক কিছু আসবে যেটা, হ্যাঁ বিজনেসের যে ক্ষতি দেশের, এটা তো সাংঘাতিক ভাবে, কিন্তু আমি তাও মনে করি ফর দ্য বেটার ফিউচার, হ্যাঁ সামটাইমস ইউ হ্যাভ টু ইনকার দ্য লস। আপনার ক্ষতি কিন্তু আপনাকে ইয়ে করতে হবে, ইউ হ্যাভ টু সি দ্য থিংস ওভারঅল ইন্টার এরিয়া। সেটা আমি জানি, এটা আমরা কেউ এটা চাই না যে আরো ক্ষতি হোক আমাদের সম্পদের। হ্যাঁ সারা বিশ্বে দেশে যে নেতৃত্বের কথা বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু এমন ব্যক্তি না যে সে কিন্তু দেখিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে হাউ টু ট্রান্সফর্ম দ্য রুরাল পিপল। আপনি বাংলাদেশের রুরাল যে পপুলেশন ছাড়া কোনো ধরনের কিন্তু উন্নয়ন সম্ভব না, পরিবর্তন সম্ভব না। He transformed the lives of the human, life and livelihoods of the rural people. যেখানে বাংলাদেশে হচ্ছে more than 75% people live in the rural areas. তো এমন একজন ব্যক্তি যিনি ডোমেস্টিক লোকালি কিন্তু আপনার বিজনেস এবং ভবিষ্যৎ অর্থনীতিতে যেটা হেল্প করতে পারেন। আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। আপনি বিভিন্ন দেশের আপনার স্টেটমেন্ট দেখছেন ওনার সম্পর্কে যেগুলো বলা হচ্ছে আর কি। তো আমি মনে করি স্টুডেন্ট অ্যাগেইন they have taken another right decision. নিশ্চয়ই, এবং তারা এরই মধ্যে বলেছে তারা যেই ধরনের সরকার, যেই ধরনের দেশ চায় সেরকমটা না পেলে পরে তারা আবার আন্দোলন নামবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।